গ্রেট স্মোকি মাউন্টেন্স ন্যাশনাল পার্ক উত্তর ক্যারোলাইনা টেনেসি সীমান্ত এই পার্কটি আমেরিকার সবচেয়ে বড় ও ঘন জঙ্গলগুলোর একটি বছরে প্রায় ১ কোটি মানুষ এখানে আসে কিন্তু ১৯৬৯ সালে এই পাহাড়ের বুকেই ঘটেছিল এমন এক ঘটনা যা আজও মিসিং 411-এর ভিত্তি ডেনিস মার্টিন কে ছিল নাম ডেনিস লয়েড মার্টিন বয়স ৬ বছর জন্ম ১৯৬৩ পরিবার বাবা মা দাদা দাদি ভাই ডেনিস ছিল বুদ্ধিমান চঞ্চল পাহাড়ে হাঁটতে অভ্যস্ত ভীতু নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সে কখনো একা জঙ্গলে ঢোকার ছেলে ছিল না তারিখ ১৪ জুন ১৯৬৯ সময় দুপুর ২টো নাগাদ মার্টিন পরিবার এসেছিল কেডস কোভ এলাকায় পিকনিকে সঙ্গে ছিল ডেনিসের বাবা মা দাদা দাদি আরও কয়েকজন আত্মীয় মোট ৭-৮ জন জায়গাটা ছিল খোলা ঘাসের মাঠ চারদিকে পাহাড় ও বন কোনো বিপজ্জনক এলাকা নয় কোনো খাড়া পাহাড় নয় কোনো নদীর ধারে নয় ঘটনার ঠিক আগে কি হয়েছিল ডেনিস ও তার ভাই খেলছিল হঠাৎ তারা ঠিক করল আমরা লুকিয়ে বড়দের ভয় দেখাব পরিকল্পনা খুব সাধারণ বড়রা সামনে দিয়ে হাঁটবে শিশুরা ঝোপের আড়ালে লুকোবে হঠাৎ বেরিয়ে বু বলবে ডেনিস হাসছিল খুশি ছিল ভীত বা অস্বাভাবিক কিছুই ছিল না সেই ভয়ঙ্কর ১০ সেকেন্ড ডেনিস দৌড়ে গেল একটু সামনে থাকা ঝোপের দিকে বাবা উইলিয়াম মার্টিন তাকে চোখে রেখেছিল ঠিক তখনই বাবা মাথা ঘুরিয়েছিল মাত্র ১০ সেকেন্ডের জন্য আবার তাকিয়ে দেখল ডেনিস নেই না চিৎকার না দৌড়ের শব্দ না কান্না একটা ৬ বছরের বাচ্চা পুরোপুরি উধাও প্রথম প্রতিক্রিয়া বাবা ভেবেছিল হয়তো ও লুকিয়ে আছে ডাকল ডেনিস কাম আউট কোনো উত্তর নেই আরও জোরে ডাকল তবুও কিছু না মা আতঙ্কিত হয়ে উঠল দাদা দাদি ছুটে এলেন ১০ মিনিট ২০ মিনিট কেউ নেই পার্ক কর্তৃপক্ষকে জানানো প্রায় ৩০ মিনিটের মধ্যে রেঞ্জারদের খবর দেওয়া হয় এটা খুব গুরুত্বপূর্ণ কারণ মিসিং 411 কেসে দেরিতে রিপোর্ট হওয়া সাধারণ ঘটনা কিন্তু এখানে রিপোর্ট হয়েছিল দ্রুত সার্চ শুরু প্রথমে পার্ক রেঞ্জার লোকাল স্বেচ্ছাসেবক এরপর পুলিশ স্টেট ট্রুপার্স সবাই একই প্রশ্নে আটকে ৬ বছরের একটি বাচ্চা কোথায় গেল স্নিফার ডগ আনা হয় কুকুরকে ডেনিসের জামা শোখানো হয় কুকুর দৌড়ায় প্রথম ২০০-৩০০ মিটার ঠিকঠাক তারপর হঠাৎ থেমে যায় বসে পড়ে আর সামনে যেতে চায় না হ্যান্ডলার রিপোর্ট করে ডগ লস্ট দ্য সেন্ট কমপ্লিটলি এটা খুব অস্বাভাবিক কারণ আবহাওয়া ভালো বৃষ্টি হয়নি মাটি নরম সাধারণত সেন্ট কয়েক কিলোমিটার পর্যন্ত থাকে বাবা কি বলেছিলেন উইলিয়াম মার্টিন পরে বলেছিলেন ইট ফেল্ট লাইক সামওয়ান জাস্ট পিকড হিম আপ অ্যান্ড রিমুভড হিম বাংলায় অর্থ মনে হচ্ছিল কেউ এসে ওকে তুলে নিয়ে গেছে কিন্তু কোনো গাড়ির শব্দ নেই কোনো অপরিচিত মানুষ দেখা যায়নি কোনো চিৎকার শোনা যায়নি সন্দেহের তালিকা তখন ১ বন্যপ্রাণী না কোনো রক্ত নেই ২ অপহরণকারী না জনসমক্ষে দিনে কোনো সাক্ষী নেই ৩ হারিয়ে যাওয়া না ৬ বছরের বাচ্চা এত দ্রুত এত দূরে যেতে পারে না সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ডেনিসের একটাও জিনিস পাওয়া যায়নি জুতো নয় জামা নয় চুল নয় শূন্য সন্ধ্যের দিকে আবহাওয়া বদলায় বিকেলের পর হঠাৎ কুয়াশা নামে তাপমাত্রা কমে পাহাড়ে বাতাস বেড়ে যায় সার্চ ধীর হয়ে যায় এটা মিসিং 411-এর একটি ক্লাসিক প্যাটার্ন সময় ১৪ জুন ১৯৬৯ বিকেল ৫টা ডেনিস নিখোঁজ হওয়ার ৩ ঘণ্টা পার হয়ে গেছে এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সাধারণ নিখোঁজ কেসে শিশু ভয় পেলে কাঁদে ডাক শুনে সাড়া দেয় ক্লান্ত হয়ে কোথাও বসে পড়ে কিন্তু এখানে একবারও ডেনিসের কণ্ঠ শোনা যায়নি এটাই প্রথম বড় অস্বাভাবিকতা সার্চ অপারেশন বাড়ানো হয় পার্ক সুপারিনটেন্ডেন্ট সরাসরি নির্দেশ দেন দিস ইজ নো লঙ্গার আ লোকাল সার্চ এসকারেট ইমিডিয়েটলি এরপর যা হয় তা সেই সময়ের জন্য অভাবনীয় কারা কারা যুক্ত হয় পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে যুক্ত হয় ন্যাশনাল পার্ক রেঞ্জার্স স্টেট পুলিশ লোকাল পুলিশ ভলেন্টিয়ার সার্চ টিমস প্রফেশনাল ট্র্যাকার্স ইউএস আর্মি গ্রিন ব্যারেটস স্পেশাল ফোর্সেস মোট অংশগ্রহণকারী ১৪০০+ মানুষ এই সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ
কারণ এত বড় রিসোর্স সাধারণত শুধুমাত্র হাই রিস্ক ন্যাশনাল ইমার্জেন্সিতে ব্যবহার করা হয়। একটি নিখোঁজ শিশুর জন্য গ্রিন ব্যারেটস নামানো হয়েছিল। হেলিকপ্টার সার্চ। পরদিন সকাল থেকে হেলিকপ্টার, লো অ্যাল্টিটিউড ফ্লাইট, থার্মাল স্ক্যানিং তৎকালীন প্রযুক্তিতে যতটা সম্ভব, ঘণ্টার পর ঘণ্টা পাহাড়ের ওপর চক্কর। কিন্তু কোনো নড়াচড়া নেই, কোনো সিগন্যাল নেই, কোনো শিশুর ছায়া নেই। স্নিফার ডগ, দ্বিতীয় চেষ্টা। নতুন কুকুর আনা হয়। ডেনিসের পোশাক আবার শোকানো হয়। এইবার কুকুর 400 মিটার পর্যন্ত যায়, তারপর আচমকা গোল ঘুরতে থাকে। শেষে এক জায়গায় বসে পড়ে। হ্যান্ডলার রিপোর্ট লেখে, সেন্ট এন্ডেড অ্যাব্রাপ্টলি, অ্যাজ ইফ দ্য সাবজেক্ট ভ্যানিশড। বাংলায়, গন্ধ হঠাৎ শেষ হয়ে গেছে, যেন মানুষটা মিলিয়ে গেছে। এই বাক্যটাই পরবর্তীতে মিসিং 411 গবেষণার ভিত্তি হয়। সার্চ এরিয়া ম্যাপিং। সার্চ টিম এলাকা ভাগ করে, গ্রিড সার্চ, লাইন সার্চ, জোন ক্লিয়ারিং। প্রতিটি স্কোয়ারে 3 বার করে সার্চ করা হয়, বিশেষ করে ঝোপ, গাছের গুঁড়ি, খাদ, পাহাড়ি ফাঁক, পাথরের ফাঁক, সব জায়গা। কিন্তু কি পাওয়া যায়? কিছুই না। না জুতো, জামা, রক্ত, চুল, হাড়, এমনকি কোনো ফুটপ্রিন্ট নেই। একটি 6 বছরের বাচ্চা পুরো পরিবেশ থেকে মুছে গেছে। গ্রিন ব্যারেটসের রিপোর্ট গুরুত্বপূর্ণ। গ্রিন ব্যারেটস সাধারণত যুদ্ধক্ষেত্রে কাজ করে, পাহাড়ি জঙ্গলে সার্ভাইভাল এক্সপার্ট। তাদের রিপোর্টে লেখা ছিল, নো লজিক্যাল এসকেপ রুট এক্সিস্টস ফর আ চাইল্ড অফ দ্যাট এজ। বাংলায়, এই বয়সের বাচ্চার পক্ষে পালানোর কোনো যুক্তিসঙ্গত পথ নেই। আরও লেখা ছিল, টেরেইন ইজ আনফরগিভিং, আ চাইল্ড উড লিভ এভিডেন্স, অর্থাৎ ভূখণ্ড এত কঠিন যে চিহ্ন না রেখে যাওয়া অসম্ভব। একমাত্র অদ্ভুত সাক্ষ্য। এখানেই আসে একটি বিতর্কিত বিষয়। একজন বয়স্ক মহিলা, পরিচয় গোপন রাখা হয়েছিল, তিনি বলেছিলেন, আই স আ ওয়াইল্ড লুকিং ম্যান ক্যারিং সামথিং ওভার হিজ শোল্ডার। বাংলায়, আমি একজন বন্য চেহারার মানুষকে কাঁধে কিছু নিয়ে যেতে দেখেছি। এই বক্তব্যে এফবিআই খতিয়ে দেখে, পুলিশ স্কেচ তৈরি করে, কিন্তু কোনো মিল পাওয়া যায়নি, কোনো নিখোঁজ হয়নি, কোনো সন্দেহভাজন ধরা পড়েনি। আর সবচেয়ে বড় প্রশ্ন, একজন মানুষ 1400 জন সার্চারের মাঝ দিয়ে কিভাবে পালাবে? বাবার মানসিক অবস্থা। উইলিয়াম মার্টিন সারাক্ষণ সার্চে ছিলেন। তিনি পরে বলেছিলেন, আই নেভার ফেল্ট মাই সান ওয়াজ লস্ট, ইট ফেল্ট লাইক হি ওয়াজ টেকেন। এই বক্তব্য খুব গুরুত্বপূর্ণ, কারণ বাবা ছিলেন এয়ারফোর্স ভেটারেন, বাস্তববাদী, অলৌকিক বিশ্বাসী নন। তবুও তিনি বলছেন, লস্ট নয়, টেকেন। আবহাওয়ার হঠাৎ পরিবর্তন। দ্বিতীয় দিন হঠাৎ তাপমাত্রা পড়ে যায়, পাহাড়ে কুয়াশা নামে, বৃষ্টি শুরু হয়, সার্চ ধীর হয়ে যায়। এটা মিসিং 411-এর সবচেয়ে কমন প্যাটার্ন। তৃতীয় দিন ভয়ঙ্কর সিদ্ধান্ত। পার্ক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, অ্যাক্টিভ সার্চ উইল বি রিডিউসড, কারণ কোনো ক্লু নেই, আবহাওয়া খারাপ, রিসোর্স সীমিত। উইলিয়াম মার্টিন ভেঙে পড়েন, তিনি চিৎকার করে বলেন, ইউ ডোন্ট স্টপ সার্চিং ফর আ চাইল্ড। কিন্তু সিদ্ধান্ত বদলায়নি। অফিসিয়াল রিপোর্টের ভাষা। শেষ রিপোর্টে লেখা হয়, প্রিজিউমড লস্ট ডিউ টু এনভায়রনমেন্টাল এক্সপোজার। বাংলায়, পরিবেশগত কারণে হারিয়ে গেছে বলে অনুমান। কিন্তু কোনো প্রমাণ নেই, কোনো দেহ নেই, কোনো ট্রেস নেই, শুধু প্রিজিউমড। মিসিং 411 প্যাটার্ন এখানে কি কি? এই কেসে পাওয়া যায়, শিশু, জাতীয় উদ্যান, চোখের সামনে নিখোঁজ, কুকুর সেন্ট হারায়, আবহাওয়া বদলায়, দেহ পাওয়া যায় না। এই কারণেই ডেনিস মার্টিন কেস ইকুয়ালস মিসিং 411 কেস নাম্বার 1। ডেভিড পলিডাইস কেন এই কেস বেছে নেন? তিনি বলেন, ইফ দিস কেস কান্ট বি এক্সপ্লেইনড, দেন থাউজেন্ডস লাইক ইট ডিজার্ভ স্ক্রুটিনি। অর্থাৎ, এই কেস যদি বোঝা না যায়, তাহলে হাজার হাজার কেস প্রশ্ন তোলে। সময় এগোয়, রহস্য ঘনীভূত হয়। ডেনিস মার্টিন নিখোঁজ হওয়ার পর কেটে গেছে 1 বছর, 5 বছর, 10 বছর, কিন্তু প্রশ্নের সংখ্যা কমেনি, বরং প্রতিটি বছর নতুন করে সন্দেহ জন্ম দিয়েছে। আসলেই কি ডেনিস হারিয়ে গিয়েছিল, নাকি কিছু ইচ্ছাকৃতভাবে আড়াল করা হয়েছিল? নথি চাওয়া হয়, FOIA আবেদন। ডেনিসের বাবা উইলিয়াম মার্টিন হাল ছাড়েননি। তিনি বিভিন্ন সময় ন্যাশনাল পার্ক সার্ভিস, স্টেট পুলিশ, ফেডারেল এজেন্সিজ এর কাছে অফিসিয়াল রেকর্ডস চান, কিন্তু বারবার যে উত্তর পান তা অবাক করার মতো। সাম ডকুমেন্টস আর আনঅ্যাভেলেবল, সাম রেকর্ডস ওয়ার নেভার ক্রিয়েটেড, সাম ফাইলস ক্যানট বি রিলিজড। একটি শিশুর নিখোঁজের ঘটনায় নেভার ক্রিয়েটেড এই শব্দটা আজও গবেষকদের আতঙ্কিত করে। ডেভিড পলিডেসের অনুসন্ধান।
1990-এর দশকের শেষ দিকে ডেভিড পলিডেস এই কেস নতুন করে খতিয়ে দেখেন। তিনি লক্ষ্য করেন ডেনিস মার্টিন কেসে অন্যান্য মিসিং 111 কেসের মতো একই প্যাটার্ন। তিনি নিজেই বলেন, দিস কেস ওয়াজ দ্য ব্লুপ্রিন্ট, অর্থাৎ এই কেসটাই ছিল পুরো মিসিং 111 গবেষণার ভিত্তি। সবচেয়ে বিতর্কিত সাক্ষ্য ওয়াইল্ড ম্যান রিপোর্ট। পার্ট 2-তে যে বয়স্ক মহিলার কথা বলা হয়েছিল তার সাক্ষ্য নিয়ে বহু বিতর্ক। তিনি দাবি করেছিলেন, আই স আ ম্যান মুভিং ফাস্ট থ্রু দ্য উডস ক্যারিং সামথিং অন হিজ শোল্ডার। এই সাক্ষ্য প্রথমে গুরুত্ব পায়, পরে প্রায় নথি থেকে চুপিসারে বাদ পড়ে যায়। কেন? সম্ভাব্য কারণ: 1. প্রমাণ নেই। 2. প্যানিক এড়াতে। 3. সরকারি ব্যর্থতা ঢাকতে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, একজন সাধারণ মানুষ কি এত বড় সার্চ অপারেশন এড়িয়ে যেতে পারে? বন্যপ্রাণীর তত্ত্ব কেন বাতিল? অনেকেই বলেছে ভালুক বা পাহাড়ি সিংহ, কিন্তু তদন্তে যা পাওয়া গেছে, কোনো রক্ত নেই, কোনো টেনে নেওয়ার দাগ নেই, কোনো হাড় নেই। বন্যপ্রাণী আক্রমণে এত পরিষ্কার নিখোঁজ হওয়া অসম্ভব। শিশুর সক্ষমতা নিয়ে বিশ্লেষণ। বিশেষজ্ঞরা হিসাব করে দেখেন 6 বছরের একটি শিশু পাহাড়ি জঙ্গলে সর্বোচ্চ কতটা দূর যেতে পারে। গড় হিসাবে 1 থেকে 1.5 কিলোমিটার, কিন্তু সার্চ করা হয়েছিল 20 বর্গ কিলোমিটার, এবং তবুও কিছুই পাওয়া যায়নি। টেরেন অ্যানালিসিস, ভূখণ্ড বিশ্লেষণ। গ্রেট স্মোকি মাউন্টেন্স, ঘন বন, পাথুরে মাটি, কাঁটা ঝোপ, ঢালু পাহাড়। এই পরিবেশে একজন মানুষ চিহ্ন না রেখে হাঁটতেই পারে না, কিন্তু এখানে ফুটপ্রিন্ট নেই, ব্রোকেন ব্রাঞ্চ নেই, ডিস্টার্বড সয়েল নেই। এই বিষয়টাই সবচেয়ে অস্বাভাবিক। আবহাওয়ার প্যাটার্ন আবারও। ডেনিস মার্টিন নিখোঁজ হওয়ার দিন বিকেলে আবহাওয়া খারাপ হয়, কুয়াশা নামে, তাপমাত্রা হঠাৎ কমে যায়। পলিডিস দেখান মিসিং 111 কেসে আবহাওয়া হঠাৎ বদলানো খুব কমন, কিন্তু কাতকলিক নাকি কোনো প্রাকৃতিক ট্রিগার? বৈজ্ঞানিক ব্যাখ্যা কি প্রস্তাব করা হয়েছে? 1. হাইপোথালমিয়া প্লাস ডিসওরিয়েন্টেশন। সমস্যা: ডেনিসের বয়স, আবহাওয়া তখনও মারাত্মক ছিল না, কোনো দেহ পাওয়া যায়নি। ব্যাখ্যা অপূর্ণ। ইনফ্রাসাউন্ড থিওরি, কম ফ্রিকোয়েন্সির শব্দ মানুষের মধ্যে ভয়, বিভ্রান্তি, দিগ্ভ্রান্তি তৈরি করতে পারে, কিন্তু এটা নিখোঁজ করে দিতে পারে না। 3. হিউম্যান প্রেডেটর তত্ত্ব, কেউ অপহরণ করেছে। সমস্যা: দিনে, জনসমক্ষে, কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ডেনিস গেল কোথায়, কিভাবে গেল, কেন কোনো চিহ্ন নেই? কেস কেন ঠান্ডা করা হলো? 3 থেকে 4 দিনের পর অ্যাক্টিভ সার্চ বন্ধ, ফাইলস আর্কাইভড, মিডিয়া কাভারেজ কমে যায়। কারণ হিসাবে বলা হয় নো ফার্দার লিডস, কিন্তু পরিবার কখনোই সন্তুষ্ট হয়নি। পিতার শেষ বক্তব্য। উইলিয়াম মার্টিন বহু বছর পরে বলেন, আই ডোন্ট ওয়ান্ট থিওরিজ, আই ওয়ান্ট মাই সান। এই বাক্যটাই পুরো মিসিং 111 আন্দোলনের মানবিক দিক। ডেনিস মার্টিন কেসের প্রভাব। এই কেসের পর ন্যাশনাল পার্কসে নিখোঁজের সংখ্যা নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু কেন্দ্রীয় ডেটাবেস তৈরি হয় না। আজও ইউএসএতে ন্যাশনাল পার্ক সার্ভিস একটি পূর্ণ মিসিং লিস্ট রাখে না। মিসিং 111-এর মূল প্রশ্ন। ডেনিস মার্টিন কেস আমাদের শেখায়, সব নিখোঁজ কেস দুর্ঘটনা নয়। সব ব্যাখ্যা বিজ্ঞানে ধরা পড়ে না। কিছু ঘটনা সত্যি অব্যাখ্যাত। 2026 সালেও অবস্থা। ডেনিস মার্টিন আজও নিখোঁজ। কেস অফিসিয়ালি আনরিজলভড। কোনো দেহ নেই, কোনো ক্লোজার নেই। একটা কেসের শেষ, কিন্তু প্রশ্নের শেষ নয়। 1969 সালের 14 জুন একটা 6 বছরের শিশু নিখোঁজ হয়েছিল। 2026 সাল, 57 বছর কেটে গেছে, কিন্তু আজও সরকারি নথিতে লেখা আছে স্টেটাস আনরিজলভড। কোনো দেহ নেই, কোনো মৃত্যুর কারণ নেই, কোনো চূড়ান্ত ব্যাখ্যা নেই। এটাই ডেনিস মার্টিন কেসকে মিসিং 411-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কেস বানিয়েছে। মিসিং 411 আসলে কি দাবি করে? এখানে একটা গুরুত্বপূর্ণ ভুল ধারণা পরিষ্কার করা দরকার। ডেভিড পলিডেস কখনো বলেন না এলিয়েন, ভূত, অতিপ্রাকৃত শক্তি, কনস্পিরেসি নিশ্চিত। তিনি শুধু বলেন দেয়ার ইজ আ প্যাটার্ন দ্যাট ক্যানট বি ইগনোরড, অর্থাৎ এখানে এমন মিল আছে যাকে উপেক্ষা করা যায় না। ডেনিস মার্টিন কেস সেই প্যাটার্নের প্রথম ও সবচেয়ে শক্ত প্রমাণ। বিতর্কের কেন্দ্রবিন্দু পলিডেস
বনাম স্কেপটিক্স। স্কেপটিক্স কি বলেন? স্কেপটিক্স বা সমালোচকরা বলেন ১. পলিডেস সিলেক্টিভ ডেটা ব্যবহার করেন। ২. সব কেসকে এক ফ্রেমে ফেলেন। ৩. দুর্ঘটনাকে রহস্য বানান। তাদের মতে ডেনিস মার্টিন সম্ভবত দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু দেহ পাওয়া যায়নি। পলিডেসের জবাব। পলিডেস বলেন, দেন শো মি দ্য এভিডেন্স। তিনি প্রশ্ন করেন, দুর্ঘটনা হলে চিহ্ন কোথায়, দেহ কোথায়, কুকুর কেন সেন্ট হারালো, আর্মি কেন যুক্ত হয়েছিল? স্কেপটিক্সদের কাছে এই প্রশ্নগুলোরও কোনো নির্দিষ্ট উত্তর নেই। ন্যাশনাল পার্ক সার্ভিস বিতর্ক। সবচেয়ে বড় বিতর্ক। কেন ন্যাশনাল পার্কস একটি সেন্ট্রাল মিসিং ডেটাবেস রাখে না? ডেনিস মার্টিন কেসের পর শত শত সাংবাদিক, গবেষক, পরিবার এই প্রশ্ন তোলে। এনপিএসের জবাব, উই ডোন্ট ট্র্যাক মিসিং পারসনস দ্যাট ওয়ে। বাংলায়, আমরা এইভাবে নিখোঁজদের তথ্য রাখি না। কিন্তু এফবিআই রাখে, লোকাল পুলিশ রাখে, স্টেট পুলিশ রাখে। তাহলে ন্যাশনাল পার্কস কেন না? এই প্রশ্নটাই মিসিং 411-এর হৃদয়। ডেনিস মার্টিন কেসে সবচেয়ে অস্বস্তিকর সত্য। এই কেসে এমন কিছু দিক আছে যেগুলো কেউই ব্যাখ্যা করতে পারে না। ১. চোখের সামনে নিখোঁজ। কোনো অন্ধকার নয়, কোনো রাত নয়, কোনো জনশূন্য জায়গা নয়, দিনে, পরিবারের সামনে। ২. কোনো শব্দ নেই। ৬ বছরের একটি বাচ্চা পড়লে চিৎকার করবে, ভয় পেলে কাঁদবে, কিন্তু একবারও কোনো শব্দ শোনা যায়নি। ২. কুকুরের ব্যর্থতা। ট্রেন্ড ট্র্যাকিং ডগস সেন্ট পায়, মাটি ধরে চলে। এখানে সেন্ট হঠাৎ শেষ, এটা খুবই বিরল। ৩. আবহাওয়ার হঠাৎ পরিবর্তন। মিসিং 411-এর সবচেয়ে পরিচিত লক্ষণ। সার্চ শুরু, আবহাওয়া খারাপ, কুয়াশা, বৃষ্টি, ঠান্ডা। ডেনিস মার্টিন কেসেও তাই। তাহলে সম্ভাব্য বাস্তব ব্যাখ্যা কি? সৎভাবে বলতে গেলে আমরা নিশ্চিত করে কিছুই বলতে পারি না, কিন্তু কয়েকটি সম্ভাবনা আলোচনা হয়। ১. এক্সট্রিমলি রেয়ার ন্যাচারাল ফেনোমেনন। এমন কোনো প্রাকৃতিক ঘটনা যেটা খুব কম ঘটে, বিজ্ঞান এখনও পুরো বোঝেনি, কিন্তু এটাও এখনও থিওরি। ২. আননোন হিউম্যান ফ্যাক্টর। কোনো অপরাধী অত্যন্ত দক্ষ, অত্যন্ত ভাগ্যবান, কিন্তু ১৪০০ জন সার্চারের মাঝ দিয়ে পালানো প্রায় অসম্ভব। ৩. এনভায়রনমেন্টাল ডিসঅ্যাপিয়ারেন্স। এমন দুর্ঘটনা যেটা কোনো ট্রেস রাখে না, কিন্তু এই ভূখণ্ডে সেটা বাস্তবসম্মত নয়। সবচেয়ে সৎ উত্তর, আমরা জানি না। এটাই ডেনিস মার্টিন কেসের সবচেয়ে কঠিন সত্য। পরিবার কি পেল? উইলিয়াম মার্টিন শেষ জীবন পর্যন্ত কেস বন্ধ মানেননি। প্রশ্ন তুলেছেন, সন্তানের অপেক্ষা করেছেন, কিন্তু কোনো ক্লোজার পাননি। এটা শুধু একটি কেস নয়, এটা একটি পরিবারের আজীবনের ক্ষত। ডেনিস মার্টিন কেসের প্রভাব। এই কেসের পর শত শত মিসিং 411 কেস সামনে আসে। গবেষকরা প্যাটার্ন খুঁজতে শুরু করেন, মানুষের চোখ খুলে যায়। প্রশ্ন ওঠে, আমরা প্রকৃতিকে কতটা বুঝি? মিসিং 411 আমাদের কি শেখায়? ১. প্রকৃতি সবসময় নিরাপদ নয়। ২. সব নিখোঁজ দুর্ঘটনা নয়। ৩. প্রশ্ন তোলা অপরাধ নয়। ৪. আননোন মানেই ভয়ঙ্কর নয়, কিন্তু উপেক্ষণীয়ও নয়। চূড়ান্ত কথা, ডেনিস মার্টিন কেস কোনো ভৌতিক গল্প নয়, কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়। এটা বাস্তব, নথিভুক্ত, অমীমাংসিত একটি ঘটনা। আর যতদিন এর উত্তর না পাওয়া যাবে, মিসিং 4